হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে আমি তোমাদের জন্য ম্যাথের প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছি। তো আজকে প্র্যাকটিস সেটের প্রথম ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের 20টা প্রশ্ন করাবো। তো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা এরকম টাইপের কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলোও ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে 1/1 into 2 plus 1/2 into 3। দেখো এখানে নিচের যেই সংখ্যাগুলো দিয়েছে কত, 1 into 2, তারপরেরটা দিয়েছে 2 into 3, 3 into 4। এদের মধ্যে তফাৎ কত প্রত্যেকের? এক এক করে। 1 থেকে 2 হচ্ছে মানে এক তফাৎ, 2 থেকে 3 হচ্ছে মানে এক তফাৎ, আর উপরেও তফাৎ রয়েছে 1। তার মানে এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1/1 minus 1/2, এই প্রথমের এইটুকুকে। হ্যাঁ, মানে 1 এইটাকে আমি লিখতে পারি 1/1 minus 1/2। করলে কত হয় দেখো, লসাগু হয় 1 গুণ 2, আর উপরে 2 মাইনাস 1 করলে 1। তারপরেরটাকে মানে 1/2 into 3 কে আমি কি লিখতে পারি 1/2, মানে 1 প্রথমেরটা মাইনাস 1 পরেরটা। এটারও দেখো লসাগু করলে 2 into 3, আর উপরে হবে 3 মাইনাস 2 মানে 1। তাহলে 1/3 into 4 টাকে আমি কি লিখতে পারি 1/3 minus 1/4। তারপরে ডট ডট রয়েছে মানে এরকম চলতে থাকবে। তারপর লাস্টেরটাকে আমি কি লিখতে পারি 1/9 minus 1/10। তাহলে এইগুলোর জায়গায় আমি কি লিখতে পারি, প্রথমে আমি কি লিখবো 1/1 minus 1/2, এই যে যেটা লিখেছিলাম। তো 1/1 মানে 1ই, তাহলে আমি খালি 1 লিখছি। তাহলে প্রথমেরটার জায়গায় কি লিখবো 1 minus 1/2। তারপর এখানে প্লাস ছিল, প্লাসটা লিখে তারপরটা কি আছে 1/2 into 3, মানে আমি কি লিখতে পারি 1/2 minus 1/3। তারপরে আবার 1/3 into 4 এর জায়গায় কি লিখতে পারি প্লাস 1/3 minus 1/4। তারপরটা আবার কি লিখতে পারি প্লাস, এরকম ডট 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 চলবে, মানে 1/4 minus 1/5 plus 1/5 minus 1/6, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, তো আমি লিখেই দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পরেরটা কি হবে 1/4 minus 1/5 plus 1/5 minus 1/6 plus 1/6 minus 1/7 plus 1/7 minus 1/8 plus 1/8 minus 1/9, আর সবার লাস্টে হচ্ছে এই টার্মটা, মানে কত প্লাস 1/9 minus 1/10। এটা আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য করলাম। হ্যাঁ, এখানে ডট ডট দিয়ে কিভাবে কাটছে আমি সেটা দেখানোর জন্য এটা কিন্তু করেছি। তোমাদের কিন্তু এসব করার কোনো দরকার নেই, ডট ডট দিয়ে, বা তোমাদের তো দেখতে যাবে না যে কিভাবে করছো না করছো, এটা বোঝানোর জন্য কিন্তু আমি লিখেছি এতটা। ঠিক আছে, লেখার কোনো দরকার নেই। তাহলে দেখো এবার যদি আমি ক্যালকুলেশন করি যে মাইনাস আর প্লাস আর মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/4, এগুলো সব দেখো পরপর কেটে যাচ্ছে। ঠিক আছে, খালি কে পড়ে থাকছে, যে লাস্টের এইটা পড়ে থাকছে, মানে প্রথমের যেটা ছিল সেটা পড়ে থাকবে, আর সবার লাস্টে যেটা ছিল সেটা পড়ে থাকবে। প্রথমে কত ছিল 1 ছিল, মাইনাস সবার লাস্টে কত মাইনাস 1/10, তাহলে 1 মাইনাস 1/10 পড়ে থাকবে। লসাগু করি, লসাগু হয় 10, তাহলে 10 মাইনাস 1 হবে উপরে, মানে 9 পড়ে থাকবে। 9/10 করলে কত, 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর সরে যায় বাদিকে, তাহলে হবে 0.9 হবে। তার মানে অ্যান্সার হবে অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 99 কে কি লিখতে পারি আমি, 99 মানে কি 9 গুণ 11। তার মানে কোন সংখ্যা 99 দ্বারা বিভাজ্য মানে কি সংখ্যাটা 9 আর 11 দ্বারা বিভাজ্য, মানে সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য হবে, আবার সংখ্যাটা 11 দ্বারাও বিভাজ্য হবে। এইবার আমাকে দেখতে হবে যে 9 দ্বারা বিভাজ্য হয় কোন হিসাবে, আর 11 দ্বারা বিভাজ্য হয় কোন হিসাবে। এখানে দেখো এত বড় একটা সংখ্যা দিয়েছে, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিভাবে হবে। আচ্ছা, তোমরা দেখো 3 দ্বারা বিভাজ্যের ফর্মুলা জানো। কি করে ফর্মুলা না, মানে কি করে ইয়ে করলে কি করলে 3 দ্বারা বিভাজ্য হয়। 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি, এই যে অঙ্কগুলো দিয়েছে, অঙ্ক মানে কি এখানে এই সংখ্যাটার 3 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, তাহলে এই যে অঙ্কগুলো দিয়েছে এদের সবাইকে যোগ করব। যোগ করে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তার মানে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যেরও ঠিক সেমই নিয়ম। এই যে অঙ্কগুলো দিয়েছে, এই বড় সংখ্যাটা 3, 5, 7, 2, 4 যেগুলো দিয়েছে, তাহলে সেই অঙ্কগুলোকে আমি যোগ করব। যোগ করে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমি আগে দেখি 9 দ্বারা বিভাজ্য কিনা কোন সংখ্যাটা। তাহলে আমাকে কি করতে হবে, 9 দ্বারা বিভাজ্যও দেখতে হবে, আবার 11 দ্বারা বিভাজ্যও দেখতে হবে। তা আমি আগে দেখে নিই যে কোন সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য। তাহলেই দেখো দুটো অপশন হয়তো কেটে যেতে পারে, বা 3টে অপশন কেটে গেল, এরকম হতে পারে। দেখি, তাহলে প্রথমটা দেখো 3 আর 5 8, আর সাথে 15, আর 2 17, আর 4 21, আর 4 25। তাহলে 25 তো 9 দ্বারা বিভাজ্য না, তাহলে প্রথম সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য না, মানে 99 দ্বারাও বিভাজ্য না, কেটে গেল। তারপরেরটা 1 আর 3 5, 5 আর 5 10, 10 এর সাথে 17, 17 আর 9 26, 26 আর 2 28। 28 কি 9 দ্বারা বিভাজ্য? 28 ও 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটা 99 দ্বারা বিভাজ্য হবে না, কেটে দিলাম।
আচ্ছা, তারপরটা দেখি 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 4 17, 17 আর 6 23, 23 আর 4 27। আচ্ছা, 27 তো 9 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, কিন্তু এবার দেখবো যে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে নাকি। তার আগে আমি লাস্টের সংখ্যাটা দেখে নিই 9 দ্বারা বিভাজ্য কিনা। এটা দেখি, 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর 3 9, 9 আর 4 13, 13 আর 5 18। হ্যাঁ, 18 তো 9 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। এবার আমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে, এই ধরো বড় সংখ্যাটা, এখানে আমি আলাদা করে লিখছি 9 1 3 4 6 4, এই যে সংখ্যাটা লিখলাম, এর দেখো জোড়ের ঘরের কি কি আর বিজোড়ের ঘরের কি কি। আমি যদি 9টাকে প্রথম ধরি, তাহলে বিজোড়ের ঘরে কি কি হবে? প্রথমেরটা, তৃতীয়টা আর পঞ্চমটা, ঠিক আছে। আর জোড়ের ঘরে কোনটা হবে? এই যে 1 4 আর এইটা, তাই না? বা আমি উল্টোটাও করতে পারি, যে খুশি করলেই হলো। তাহলে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে, এই যে বিজোড়ের ঘরের যে অঙ্কগুলো 9 3 6, এদের যোগফল করব, আর জোড়ের ঘরের যেই অঙ্কগুলো মানে এই 1 4 আর 4, এদের যোগ করব। তা হয় এদের যোগফলটা সমান হবে, মানে দুটোর এই বিজোড়ের ঘরের অঙ্কগুলোর যোগ আর জোড়ের ঘরের অঙ্কগুলোর যোগ করলে যোগফলটা হয় সমান হবে, অথবা তাদের ডিফারেন্স 11 হবে। কারণ কি, হয় দুটোরই যোগ করলে আমার ধরো 10 আর 10 আসলো, তাহলেও হবে 11 দ্বারা বিভাজ্য, অথবা প্রথম এইগুলোর যোগ করলাম আমার আসলো 21, আর অন্যগুলোর যোগ করে আমার আসলো 10, তাহলেও তফাৎ কত? 21 আর 10 এর তফাৎ 11, সেক্ষেত্রেও কিন্তু হবে। তাহলে হয় তাদের, বা 11ও না, খালি 11-র গুণিতকও হতে পারে, ঠিক আছে। শুধু আমি 11 বললাম, 11 না, 11-র গুণিতকও কিন্তু হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে নিয়ম। তা দেখি আমি এবার 9 1 3 এই সংখ্যাটাকে দেখি, এর বিজোড়ের ঘরে কোনগুলো রয়েছে, মানে বিজোড় সংখ্যক স্থানে 9 রয়েছে, 3 রয়েছে আর 6, তাহলে 9 আর 3 12, 12 আর 6 18। আর জোড়ের ঘরে কে কে রয়েছে? 1 আর 4 5, 5 আর 4 9, তাহলে 18 আর 9 হলো। তা না এ দুটো সমান হলো, না এদের তফাৎ 11 বা 11-র গুণিতক হলো, তার মানে এটা তো হবে না। তাহলে লাস্টেরটাই হবে। তো আমি দেখে নিই লাস্টেরটা হবে নাকি। লাস্টেরটা আগে টুকে নিই এখানে, হ্যাঁ, 1 1 4 3 4 5। তাহলে বিজোড়ের ঘরে কে কে আছে? 1 আছে, 4 আছে আর 4 আছে, এদের তিনজনকে যোগ করি, 1 আর 4 5, 5 আর 4 9। আর জোড়ের ঘরে কে কে আছে? 1 আছে, 3 আছে আর 5 আছে, এদের যোগ করি, 3 আর 4 আর 5 9। তাহলে দেখো 9 আর 9 এরা কি বেরোলো? এরা দুজনা সমান বেরোলো, তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তা আমি আগে বের করেছি সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য, আবার এখন বেরলাম সংখ্যাটা 11 দ্বারাও বিভাজ্য। তার মানে এদের মধ্যে কোন সংখ্যাটা 99 দ্বারা বিভাজ্য? এই 1 1 4 3 4 5, মানে লাস্টের যে অপশনটা রয়েছে এই অপশনটা। তারপরেরটা দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 243 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। আচ্ছা দেখো, এই অঙ্কটা আমি কি করে করতে পারি? দুটি সংখ্যার গসাগু 3, তা যখন দুটো সংখ্যার গসাগু 3 বলে দেবে, তখন সংখ্যা দুটো হবে কি, একটা সংখ্যা আমি ধরতে পারি 3a, আর একটা সংখ্যা আমি ধরতে পারি 3b। তাহলে ওদের গসাগু যত, তার মানে সংখ্যাগুলো কি থাকে? গসাগুর সাথে গুণিতকে থাকে, মানে একটা 3a আর একটা 3b আমি ধরতে পারি। তাহলে সংখ্যা দুটো যদি 3a আর 3b হয়, তাহলে তাদের লসাগু কত হবে? 3। দেখো তাদের লসাগু কত? 3 আর 3 এর লসাগু কি? 3ই হয়। a আর b, a আর b এর লসাগু করলে কি হয়? a আর b এর মধ্যে তো কিছু কমন নেই, তার মানে লসাগু করলে তাদের গুণফল হবে, তার মানে কি হয়? ab হবে। তাহলে 3 আর 3 এর লসাগু হলো 3, আর a আর b এর লসাগু হলো ab, মানে 3 আর 3b এর লসাগু কত হবে? 3ab। এখানে লসাগু কত বলেছে? 243, তাহলে 3ab সমান সমান কত লিখতে পারি? 243। তাহলে ab সমান সমান কত হবে? 243/3, কাটাকুটি করলে হয় 81, মানে ab সমান সমান হলো 81। মানে a আর b গুণ করলে আমার কত আসছে? 81 আসছে। আচ্ছা, আমি দুটো আলাদা আলাদা কত গুণ করলে 81 পাই? একটা হচ্ছে দেখো 1 আর 81 গুণ করলে, 1 আর 81 মানে, বা 81 আর 1 যা খুশি। তাহলে একটা হচ্ছে 1 আর 81, মানে 1 আর 81 যদি গুণ করি, এর মান হবে 1, b এর মান হবে 81। আর কিসের থেকে আমি 81 পাই? 27 আর 3 গুণ করলে 81 পাই, মানে এর মান যদি আমি 27 ধরি, তবে b এর মান 3, অথবা উল্টোটা, মানে এর মান 3 হলে b এর মান 27, যেকোনো একটা করলেই হবে, আর দুটো আলাদা করে ধরার দরকার, মানে ধরার দরকার নেই, যেকোনো একটাই ধরতে হবে। তা খালি এই দুটো করলেই আমার দেখো 81 আসে, বাকি 9 9 9 9 করলে কিন্তু দুটো সেম জিনিস চলে আসলো, তাহলে হবে না। তাহলে আমার এখানে কি আসলো? তাহলে দুটো জোড় পেলাম, একটা হচ্ছে এর মান 1 আর 81, একটা হচ্ছে এর মান 27 আর 3। এই দুটো জোড়ের মধ্যে আমাকে দেখতে হবে যে কোনটা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে কি? পরস্পর মৌলিক মানে দুটো সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে সংখ্যা দুটো হয় কি? পরস্পর মৌলিক। তাহলে 1 আর 81-র গসাগু করলে কত হয়? 1, তার মানে 1 আর 81 হচ্ছে পরস্পর মৌলিক। 27 আর 3-এর গসাগু করলে কত হয়? 3 হয়। দেখো 27 আর 3, 27কে তো 3 দিয়ে ভাগ করা যায়, তা 27 আর 3-এর গসাগু করলে কত হয়? 3 হয়। তাহলে 27 আর 3 কিন্তু পরস্পর মৌলিক নয়।
তাহলে এখানে একটাই হচ্ছে পরস্পর মৌলিক, সেটা কি এর মান 1 হলে আর b এর মান 81 হলে। তার মানে সংখ্যাটা কত হবে, একটা হবে 3 গুণ 1, একটা হবে 3 গুণ 81, মানে 3 আর 343, এই একটা জোড়ই পাওয়া যাবে 3 আর 343। তাহলে কতগুলো সম্ভাব্য জোড় পাওয়া যাবে, একটা। তো এই জোড়টা আমি কি করে বুঝবো, এই যে যতর গুণ করে, যতগুলোর গুণ করে ওই 81টা আসবে, সেইগুলোকে কি হতে হবে, জোড়টাকে পরস্পর মৌলিক হতে হবে। যেমন 1 আর 81, 1 আর 81 হচ্ছে পরস্পর মৌলিক, কারণ তাদের গসাগু কত 1, কিন্তু 27 আর 3 পেয়ে গুণ করলেও 81 আসে। তা 27 আর 3 কি পরস্পর মৌলিক? ওদের মধ্যে তো 3 কমন আছে, 27 কেও তো 3 দিয়ে ভাগ করা যায়, তা 27 আর 3 পরস্পর মৌলিক না। তাই ওই জোড়টাকে আমি নেব না, আমি কোন জোড়টাকে নেব, এই 1 আর 81 জোড়টাকে, মানে এর মান 1 আর b এর মান 81, অথবা উল্টোটা ধরলেও হবে, মানে যাই করো এই সংখ্যা দুটো তো 3 আর 343 বা 343 আর 3ই বেরোবে। তার মানে এরকম কতগুলো জোড় পাবো, এরকম খালি একটা জোড়ই পাওয়া যাবে, অপশন বি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 11, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি, ধরো আমি লিখলাম 24, এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, মানে 4টা হচ্ছে এককের ঘরের অঙ্ক, 2টা হচ্ছে দশকের ঘরের অঙ্ক, ঠিক আছে। এদের অঙ্ক দুটির সমষ্টি, অঙ্ক দুটির সমষ্টি মানে কি, এই যে 2 আর 4 এর সমষ্টি করলে যেটা হয় সেটা হচ্ছে সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টি। আচ্ছা, সংখ্যাটির সাথে 9 যোগ করলে, 9 যোগ করলে যেটা হয় সেটা আর কি, আমি এটা এক্সাম্পলের হিসাবে দেখাচ্ছি, ঠিক আছে। অঙ্কগুলি স্থান বিনিময় করে, তাহলে এখানে এই যে 24 সংখ্যাটা লিখেছিলাম, এর অঙ্কগুলো স্থান বিনিময় করে মানে কি, মানে এককের ঘরেরটা দশকের ঘরে যায়, দশকের ঘরেরটা এককের ঘরে, মানে 24 স্থান বিনিময় করলে উল্টে যায়, মানে হয়ে যাবে কত, 42 হয়ে যাবে। তাহলে এবার অঙ্কে আসি, ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য লিখলাম, এটা কিন্তু অঙ্ক না। অঙ্কে আসি, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 11, তো আমি এখানে অপশন দিয়ে দিয়েছি, এটা আমি অপশন ধরে করলেই তাড়াতাড়ি হবে। তাহলে আমি আগে যোগ করি, অঙ্কগুলো যোগ করে দেখি যে কোনটার অঙ্ক দুটির সমষ্টি 11 আসছে। 5 আর 6 যোগ করলে 11 আসে, 9 আর 2 যোগ করলে 11 আসে, 8 আর 3 যোগ করলে 11, 6 আর 5 যোগ করলে 11, তাহলে সবকটারই অঙ্ক দুটির সমষ্টি 11 দিয়েছে। তারপরেরটা কি দিয়েছে, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কগুলির স্থান বিনিময় করে। তো আমি যদি 56 সাথে যোগ 9 করি তাহলে কত হয়, 56 9 হয় 65, এই দেখো চেঞ্জ হয়ে গেল, তাই না, 56টা উল্টে গিয়ে হয়ে গেল 65 হয়ে গেল। 92 এর সাথে 9 যোগ করলে কত, 101 হবে না। 83 এর সাথে 9 যোগ করলে কত, 92, এটাও হবে না। 65 সাথে 9 যোগ করলে কত, 74, এরও স্থান পরিবর্তন করছে না। তাহলে একটা সংখ্যারই খালি স্থান পরিবর্তন করছে, সেটা হচ্ছে এই স্থান বিনিময় হয়ে যায় 9 যোগ করলে, সেটা হচ্ছে অপশন এ, মানে 56। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। তারপরেরটা, আচ্ছা দেখো এখানে কি বলেছে, এখানে দেখো 8.73 into 8.73 into 8.73 প্লাস 4.27, দেখো দুটো সংখ্যা দিয়েছে, একটা 8.73 দিয়ে কিছু দিয়েছে, একটা 4.27 দিয়ে কিছু দিয়েছে। তা এইগুলো নিয়ে এত কিছু লেখার দরকার নেই, তুমি কি করবা, 8.73 কে ধরো a আর 4.27 কে ধরো b, এগুলো এমন করেই দেবে যাতে কোনো ফর্মুলায় পড়ছে। এবার দেখো 8.73 দেখো তিনটে রয়েছে, তাহলে তিনটে থাকা মানে কি, তিনটে এর গুণ, তার মানে কি লিখতে পারি আমি a কিউব, প্লাস 4.27 দেখো তিনটে রয়েছে, তাহলে 4.27 জায়গায় b, তাহলে তিনটে b গুণ করলে কত, b কিউব হয়, লিখলাম b কিউব, ডিভাইডেড বাই 8.73 into 8.73 মানে কি, 8.73 জায়গায় a ধরেছে, তাই a গুণ a মানে কত, a স্কয়ার, মাইনাস এখানে দেখো a, এখানে দেখো b, তাহলে মাইনাস ab, প্লাস এখানে দেখো 4.27 মানে কি, b ধরেছে, তাহলে b গুণ b মানে b স্কয়ার। আচ্ছা, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আছে, ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা। আর একটাও আছে, সেটা এখানে লাগবে না, ডিভাইডেড বাই কি, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, নিচেও দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই দুটো কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, a প্লাস b পড়ে থাকবে। আচ্ছা, ab এর মান কত ধরেছিলাম, 8.73, লিখলাম 8.73, প্লাস b এর মান কত ধরেছিলাম, 4.27, তাহলে কত হবে, 8 আর 4 12 আর 1 13 উত্তর হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি বাক্সে, এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর তোমাদের পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আসার জন্য একদম বসে থাকে, ঠিক আছে। কি বলছে দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 2:3:4, মানে টোটাল টাকা আছে 180 টাকা, আর তাদের সংখ্যার অনুপাতে 2:3:4, মানে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে যতগুলো আছে তাদের সেই সংখ্যাটার অনুপাত কত। আচ্ছা, তো সংখ্যার অনুপাত 2:3:4 দিয়েছে, মানে আমি কি লিখতে পারি, আমি লিখছি 1 টাকা আছে 2x টা, তারপরে কত 50 পয়সা আছে 3x টা, আর 25 পয়সা আছে 4x টা, আমি লিখতেই পারি। আচ্ছা,
1 টাকা, একটা 1 টাকা মানে কত টাকা হচ্ছে? 1 টাকাই হচ্ছে, 10টা 1 টাকা মানে 10 টাকাই হচ্ছে 50 পয়সা। একটা 50 পয়সা মানে কত? 1 এর অর্ধেক হচ্ছে মানে 1/2 টাকা হচ্ছে। তাহলে 10টা 50 পয়সা মানে 10/2 টাকা। আর 25 পয়সা, 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়। তাহলে একটা 25 পয়সা হচ্ছে 1 এর 4 টাকা, তাই না? তাহলে 10টা 25 পয়সা মানে 10/4 এইভাবে। তাহলে দেখো এটা হচ্ছে মূল্যটা বের করলাম। তাহলে একটা 1 টাকার মূল্য হচ্ছে 2x টাকা। এই ভুল বললি, একটা 1 টাকার মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে আমার 1 টাকার মূল্য কতগুলো আছে? 2x টা আছে। তাহলে 2x টা 1 টাকার মূল্য কত হবে? 2x টাকা। আচ্ছা 50 পয়সার মূল্য আছে 3x টা। একটা 50 পয়সার মূল্য হচ্ছে 1/2, অর্ধেক টাকা, তাই না? দুটো 50 পয়সায় 1 টাকা হয়, তাহলে একটা 50 পয়সা মানে কত টাকা? 1/2 টাকা। তাহলে 3x টা 50 পয়সা মানে 3x/2 টাকা। আচ্ছা 25 পয়সা, 4টে 25 পয়সায় 1 টাকা হয়, তার মানে একটা 25 পয়সায় কত হয়? 1 এর 4 টাকা হয়। তাহলে একটা 25 পয়সায় যদি 1 এর 4 টাকা হয়, তা 4x টা 25 পয়সায় কত হবে? 4x/4 টাকা হবে, তাই না? তাহলে এই যে টোটাল টাকাটা, এই টাকাটাই তো বলেছে মোট 180 টাকা। তাহলে এই তিনটে টাকার যোগফল ইজ ইকুয়াল টু 180। তাহলে আমি কি লিখতে পারি? 2x, আচ্ছা 4x/4 দেখো কাটাকুটি করলে হয় x। তাহলে এখানে কি আসছে? 2x প্লাস x প্লাস 3x/2 সমান সমান হচ্ছে 180। এই 2x আর x যোগ করলে হয় 3x প্লাস 3x/2 সমান সমান হচ্ছে 180। লসাগু করি 2, তাহলে 3 দুগুণে 6x প্লাস 3x সমান সমান হচ্ছে, আচ্ছা 180। তাহলে 3 আর 6 যোগ করলে কত? 9x সমান সমান, দুইটা ডান পাশে পাঠালে 180 গুণ 2। তাহলে x সমান সমান কত? 180 গুণ 2 ডিভাইডেড বাই 9। 9 দিয়ে 18 কে কাটলে হয় 20। তাহলে x এর মান কত হবে? সমান সমান 40। তাহলে x এর মান কত পেলাম? 40। আমাকে কি বের করতে বলেছে? 50 পয়সার সংখ্যা কত? তা 50 পয়সা কতগুলো ধরেছিলাম? 3x টাকে। তাহলে কতগুলো থাকবে 50 পয়সা? x যদি 40 হয় 3x কত? 3 গুণ 40 মানে কত হবে? 120। তাহলে 50 পয়সা কতগুলো থাকবে? 120টা, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4। যদি পরিসীমা 56 সেমি হয় তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? আচ্ছা তাহলে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্র কি আগে আমি জানি। আয়তক্ষেত্রটা কি? আয়তক্ষেত্র দেখতে এরকম হয়, মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। বিপরীত বাহু মানে কি? এই বাহুটার বিপরীত বাহু এইটা, আর উপরের বাহুটার বিপরীত বাহু নিচেরটা। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? যে এই কোণগুলো প্রত্যেকটা সমকোণ, মানে 90 ডিগ্রি হয়, আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এটাই হচ্ছে আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা? এইটাকে যদি আমি দৈর্ঘ্য ধরি তাহলে এইটা হবে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4 বলেছে। আমি ধরছি দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে 4x, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে 4x। কি বলেছে? তার পরিসীমা। পরিসীমা মানে কি? যে চারটি বাহুর যোগফলটাই হচ্ছে পরিসীমা। মানে ধরো বললো একটা আয়তক্ষেত্রাকার মাঠ ঘিরতে কত বেড়া লাগবে, তাই সেক্ষেত্রে আমি কি করবো? যে চারিদিকে বেড়া দেয়, তাহলে এটাই হচ্ছে পরিসীমা। আর যদি বলে আয়তক্ষেত্রাকার মাঠে কতটা জমি আছে বা কতটা ধান দিয়ে লাঙল চাষ করলে কতটা জমি চাষ করবে, সেক্ষেত্রে মানে মাঠের ভিতরে কতটা জায়গা, এইগুলো সেক্ষেত্রে কি বের করতে হয়? ক্ষেত্রফল বার করতে হয়। ঠিক আছে, কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হলো আয়তক্ষেত্রের কি বললে কি করতে হবে। আচ্ছা এবার আমাদের ফর্মুলা জানতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি? যে চারটি বাহুর যোগফল। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কারণ দুটো দৈর্ঘ্য আছে দুটো প্রস্থ আছে, তাই না? উপরেরটা নিচেরটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমি লিখতে পারি আয়তক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ধরেছে 3x, প্রস্থ ধরেছে 4x। আমাকে কি বলে দিয়েছে? পরিসীমা। তাহলে আমার পরিসীমা কত হবে? 3x আর 2x দিয়ে বের করলে পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 3x প্লাস 4x। আচ্ছা তাহলে 2 ইন্টু 3x আর 4x মানে 7x। এটা সমান সমান কত বলেছে? 56। মানে আমি লিখতে পারি ইকুয়াল টু 56। আচ্ছা তাহলে x সমান সমান কত? 56 বাই 2 গুণ 7 করলে 14, 2 গুণ 7 ও লিখতে পারি একই। 4 14 56। তাহলে x এর মান বেরোলো 4। আমাকে কি বার করতে বলেছে? তার ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 3x ছিল, মানে দৈর্ঘ্য হবে হচ্ছে 3 4 3 গুণ 4 সমান সমান 12, আর প্রস্থ হবে কত? 4 গুণ 4 সমান সমান 16। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 12 গুণ 16। তাহলে 12 গুণ 16 করলে কত হয়? 192 হয়। তাহলে ক্ষেত্রফল কত? 192 বর্গ সেমি। অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে কত বছরে 8% হারে সুদ আসলে 2 এর 5 গুণ হবে। তাহলে কত বছরে মানে আমাকে সময়টা বের করতে বলেছে।
আচ্ছা আমি ধরি টি বছরের সময়টা হচ্ছে টি বছর। সরল সুদের হার মানে কি 8টা বলে দিয়েছে 8%। সুদ বলেছে আসলের 2/5 গুণ, তার মধ্যে হচ্ছে আসলটা হচ্ছে এক্স, তাহলে সুদ কত হবে? আসলের 2/5% মানে কত? এক্স এর 2/5 গুণ, পার্সেন্ট বলছি, আসলের 2/5 গুণ মানে এক্স এর 2/5 গুণ মানে এক্স গুণ 2/5 মানে কত? 2x/5। আচ্ছা সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা কি? সরল সুদের ক্ষেত্রে সুদ সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100, যেখানে পিটা কি? পিটা হচ্ছে আসল, টিটা হচ্ছে সময়, আরটা হচ্ছে সুদের হার। তাহলে এখানেও আমি সেই ফর্মুলায় ফেলবো। তাহলে সুদ ইজিক্যাল টু কত? সুদের মান আমি দেখো পেয়েছি 2x/5। তাহলে আমি কি লিখতে পারি? পিটিআর বাই 100 ইজিক্যাল টু 2x/5। পি এর মান কত? পি এর মান আমি ধরেছি এক্স, তাহলে এক্স ইন্টু টি এর মান কত? টি এর মানটাই বের করতে হবে, কত বছরে বলেছে, তাহলে টি ইন্টু আর, আর এর মান কত? 8% বলেছে মানে 8 লিখবো, ডিভাইডেড বাই 100 সমান সমান কত? সুদটা কত হবে? 2x/5 বলে দিয়েছে, আসলে 2/5 গুণ মানে কত? 2x/5, এটা ইজিক্যাল টু 2x/5। আচ্ছা 5 আর 100 কে যদি আমি কাটি তাহলে হয় 20, এই x আর এই x কেটে দিলাম। আচ্ছা 8 আর 20 কে যদি 4 দিয়ে কাটি, 4 5 20 আর 4 দুগুণে 8, আর এই দুই দেখো কেটে যাচ্ছে, তাহলে t সমান সমান কি? 5। অথবা সবগুলো ডান পাশে নিয়েও কাটতে পারো, হ্যাঁ, আর বাঁ পাশের উপরের সাথে ডান পাশের উপর কাটা যায়, বাঁ পাশের নিচের সাথে ডান পাশের নিচ কাটা যায়। তাহলে t এর মান কত বেরোলো? 5 বেরোলো। তার মানে আচ্ছা এখানে টি এর মান মানে t/5 সমান সমান 1 বেরিয়েছিল, সেই হিসেবে t সমান সমান 5। তার মানে কত বছরে হবে সেটা? সেটা হবে 5 বছর। তারপরের অঙ্ক দেখো কি বলছে। বলছে একটি দ্রব্য 46 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, 35 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত? আচ্ছা দেখো 46 টাকায় বিক্রি করলে 15% লাভ, এগুলোকে অনেক রকম করে করা যায়। 15% লাভ মানে কি? 15% লাভ মানে হচ্ছে আমি যদি 100 টাকায় ক্রয় করি তাহলে লাভ হচ্ছে 15 টাকা, মানে বিক্রি করছি কত টাকায়? 115 টাকায়। তা কথাটা আমি ঘুরিয়ে লিখতে পারি, তার মানে বিক্রয় মূল্য 115 হলে ক্রয় মূল্য কত? 100। বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য কত? 100/115। আর বিক্রয় মূল্য কত বলেছে? 46 টাকায় বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য 66 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 ইন্টু 46/115। 23 দিয়ে কাটাকুটি যায়, 23 দুগুণে 46 আর 5 23 সঙ্গে 115, 5 দিয়ে কাটলে হয় 20, তাহলে 20 দুগুণে 40। তার মানে ক্রয় মূল্য কত হলো? 40 টাকা। অথবা আমি এক্স ধরেও করতে পারি, আমি যদি ক্রয় মূল্য এক্স ধরি তাহলে লাভ হচ্ছে 15%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? আরো ক্রয় মূল্যের থেকে আরো 15% বেশি, মানে কত? এক্স ইন্টু 115 ডিভাইডেড বাই 100, সেটা ইজিক্যাল টু কত? সেটা ইজিক্যাল টু বিক্রয় মূল্য কত বলেছিল? 46, তাহলে ইজিক্যাল টু 46, এক্স সমান সমান কত? 46 ইন্টু 100 ডিভাইডেড বাই 115। এইভাবে বের করতে পারি, তো এইভাবে করাটাই বেটার, হ্যাঁ। না অনেকে আছে একবারে এত গুণ 115/100 বা 100/115 এরকম বের করে ফেলে, তো সেক্ষেত্রে তোমাদের একটু মাথায় রাখতে হবে এটা লাভ হলে একরকম হবে, ক্ষতি হলে একরকম হবে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। তা এরকম বেসিকটা ক্লিয়ার থাকলে অন্য যেরকম ভাবে খুশি তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য বেরোলো 40 টাকা। এবার কি বলেছে? যদি 35 টাকায় দ্রব্যটা বিক্রয় করা হয় তাহলে কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা ক্রয় মূল্য এত, বিক্রি করছে কত লাস্টে? 35 টাকায়, তাহলে তার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? 40 টাকায় কিনে 35 টাকায় বেচছে, তার মানে ক্ষতি হচ্ছে, কম দামে বেচছে তো। তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে? তাহলে ক্ষতি সমান সমান হচ্ছে কত? 40 মাইনাস 35 মানে 5 টাকা। তাহলে ক্ষতির হার বের করব, ক্ষতির হার কি করে বের করে? যত টাকা ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 40, তাহলে 5/40 ইন্টু 100, এত পার্সেন্ট, এটা হচ্ছে ক্ষতির হার। তাহলে কত হয়? 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 2 আর 5 মানে কত? 25/2, 25/2 মানে কত? 12.5%। এটা কি? এত পার্সেন্ট ক্ষতি না লাভ? এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, বের করলাম, তার মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। এ এর মান বি এর থেকে 25% বেশি, তা আমি ধরলাম এ হচ্ছে 100, তাহলে বি কত হবে? এর থেকে 25% বেশি মানে কত? এ যদি 100 হয়, বি তাহলে আরো 25 বেশি, তার মানে বি কত হবে? 125। কি বের করতে বলেছে? বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম। তাহলে বি এর মান কত কম এর থেকে? বি এর মান এ অপেক্ষা ও ভুল ধরা হলো, এটা এটা না, হ্যাঁ, এ এর মান বি এর থেকে 25% বেশি, তা যার থেকে সেটাকে ধরতে হয়। তাহলে বি এর থেকে 25% বেশি মানে বি কে ধরবো 100, তাই না? তাহলে এর মান কত হবে? বি এর থেকে আরো 25% বেশি মানে বি এর যদি 100 হয় তাহলে এর হবে আরো 25 বেশি, তার মানে কত হবে? 125 হবে। কি বের করতে দিয়েছে দেখো, বি এর মান এ অপেক্ষা কত কম। বি এর মান কত? 100, এর থেকে কত কম? এর মান হচ্ছে 125, তাহলে এ 125 এর থেকে 100 কত কম? 25 কম। তাহলে বি এর মানটা এ অপেক্ষা শতকরা কত কম? তাহলে কতটা কম?
25 ডিভাইডেড বাই কার থেকে, এ অপেক্ষা। তা এ অপেক্ষা মানে কত, নিচেই এ বসবে, মানে 125 এ কতটা কম, তাহলে 25 ডিভাইডেড বাই যার থেকে সেটা নিচে, যতটা কম ডিভাইডেড বাই যার থেকে সেইটা, মানে এর থেকে বলেছে মানে এর মানটা বসবে 125, পার্সেন্টেজে আনতে হবে, মানে ইন্টু 100 এত পার্সেন্টেজ। আচ্ছা 25 দিয়ে 125 কে কাটলে হয় 5, আর 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, তার মানে কত পার্সেন্ট কম, 20% কম, অপশন এ। তারপরটা দেখো কি বলছে, বলছে 2000 টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। দেখো এটা একটা ফর্মুলা আছে, হ্যাঁ একদম শর্টে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি দেখে নাও একটু, হ্যাঁ যদি ধরো পি টাকার r% হারে 2 বছরের, এটা খালি 2 বছরের ক্ষেত্রে এই ফর্মুলা, বছর চেঞ্জ হয়ে গেলে কিন্তু হবে না, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য ডি হলে, তাহলে আমি কি লিখতে পারি, পি ইজ ইকাল টু ডি ইন্টু 100/r তার হোল স্কয়ার। কি, পি টাকার যদি r% সুদের হারে 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য যদি ডি হয়, তাহলে পি ইজ ইকাল টু আমি কি লিখতে পারি, ডি ইন্টু 100/r তার হোল স্কয়ার। এখানে দেখো এখানে পি এর মান কত বলেছে 2000, তাহলে আমি লিখলাম 2000 সমান সমান ডিটা কি, ডিটা হচ্ছে ওদের পার্থক্য, এটাই আমাকে বের করতে বলেছে, তাই ডির জায়গায় ডি লিখি, ইন্টু 100/r, 100 জায়গায় 100 বাই আর এর জায়গায় কত কত পার্সেন্ট বলেছে 20%, তাহলে 100/20 তার হোল স্কয়ার। আচ্ছা 20 দিয়ে যদি আমি কাটি 100 কে হয় 5, তাহলে এটাকে কি লিখতে পারি 2000 সমান সমান ডি গুণ 5 স্কয়ার মানে কত 25, তাহলে ডি সমান সমান কত হবে 2000 ডিভাইডেড বাই 25, 25 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হয় 80, তাহলে ডি এর মান কত হলো 80, তার মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত হলো 80 টাকা হলো, অপশনে। এটা এইভাবে করতে হবে, তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, এই ফর্মুলাটা কিন্তু একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিমি পার ঘন্টা বেগে ছুটছে, তা 320 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। দেখো এখানে এক জায়গায় মিটার দিয়েছে আর উত্তরে সব সেকেন্ড আছে অপশনে, আমাকে দিয়েছে কিমি পার ঘন্টা, তা কিমি পার ঘন্টাটাকে আমাকে কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। কি দিয়েছে দেখো 54 কিমি পার ঘন্টা, আমি কি করতে পারি, কিমিটাকে মিটারে আনবো আর ঘন্টাটাকে সেকেন্ডে আনবো। 1 কিমি মানে কত মিটার, 1000 মিটার, আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে আমি কি করতে পারি 54 গুণ 1000 করব, আর কি করব নিচে 1 আছে মানে 1 গুণ 3600 করবো, মানে খালি 3600 করে দিলাম, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যায়। আচ্ছা 36 দিয়ে এটাকে যদি আমি কাটি তাহলে হয় 18, 10 কে 2 দিয়ে কাটলে হয় 2, এই 10 কে 5 2 দিয়ে কাটলে হয় 5, তার মানে কত হলো 5/18। আচ্ছা তাহলে কোনো কিছুকে যদি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আমি নিতে চাই কত দিয়ে গুণ করতে হবে 5/18 দিয়ে, আর উল্টোটা করলে মিটার পার সেকেন্ড রয়েছে কিমি পার ঘন্টায় করলে কি করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে, মানে উল্টে দিতে হবে, ঠিক আছে। এটা একটু জেনে রাখো, অথবা নাই এরকম করেও আনতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এটা কি বেরোলো, এত মিটার পার সেকেন্ড বেরোলো, এত মিটার পার সেকেন্ড। আচ্ছা আবার 18 দিয়ে 54 কে কাটা যায়, 3 18 54, মানে কত মিটার পার সেকেন্ড বেরোলো এখানে 15 মিটার পার সেকেন্ড বেরোলো। 15 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনটার গতিবেগ, তার মানে কি ট্রেনটা 15 মিটার যায় 1 সেকেন্ডে। আচ্ছা ট্রেনটার দৈর্ঘ্য কত 160 মিটার, ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 320 মিটার, তাহলে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে কি, ধরো এটা হচ্ছে প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে ট্রেন, তাহলে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে এখান থেকে এই পুরোটা অতিক্রম করছে মানে এই প্ল্যাটফর্মটাও কভার করবে, প্লাস ট্রেনের ডিস্টেন্সটাও যাবে, তার মানে প্ল্যাটফর্মের ডিস্টেন্স থেকে ট্রেনের ডিস্টেন্সটা আরো যোগ করতে হবে, তবে হচ্ছে পুরোটা দূরত্ব কতটা সেটা বেরিয়ে যাবে। তাহলে কত হবে মোট দূরত্ব, প্ল্যাটফর্মের ডিস্টেন্স মানে 320 যোগ ট্রেনের দৈর্ঘ্য মানে 160 এত মিটার, তাহলে কত হয় 480 মিটার। তাহলে ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করা মানে ট্রেনটার কত দূরত্ব যাওয়া, প্ল্যাটফর্মের ডিস্টেন্স প্লাস আরো নিজের ডিস্টেন্সটা পুরোটা অতিক্রম করা মানে কত 480 মিটার। তাহলে ট্রেনটা এই 480 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে, ট্রেনটার গতিবেগ কত 15 মিটার পার সেকেন্ড, তার মানে কি 15 মিটার যাই 1 সেকেন্ড, একদম সোজাভাবে করাচ্ছি, হ্যাঁ আমি কোনো ফর্মুলা তো কিছু মুখস্থ করার কিছু বলছি না, একদম সোজাভাবে বলে দিচ্ছি। তাহলে 1 মিটার যায় কত সেকেন্ডে, 1 এর 15 সেকেন্ডে, আর 480 মিটার যায় কত সেকেন্ডে 480/15 সেকেন্ডে, 15 দিয়ে কাটাকুটি যায় 3 15 45, 3 শূন্য মানে 2 থাকে,
তাহলে কত সেকেন্ড বেরোলো 32, তার মানে ট্রেনটার কত সময় লাগবে 32 সেকেন্ড সময় লাগবে, অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এ ও বি একটি কাজ যথাক্রমে 24 দিনে ও 18 দিনে করতে পারে, শেষ করে। তাহলে 4 দিন একত্রে কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি কত দিনে শেষ করবে। আচ্ছা এই টাইপের অঙ্ক দেখো কি করে, এগুলো নানান রকম ভাবে করা যায়, তো আমি একদম বেসিক যে নিয়ম সেরকম ভাবেই তোমাদের করাচ্ছি। কারণ কি, কারণ এই বেসিক নিয়মে তোমাদের সব টাইপের অঙ্ক হয়ে যাবে, আর অন্যান্য নিয়মগুলো কিছু স্পেশাল টাইপের অঙ্কই হবে, সব টাইপের অঙ্ক কিন্তু করা যাবে না। দেখো এই কোনো কাজ কমপ্লিট করা মানে কাজটার কত অংশ করা, কাজটার এক অংশ করা। তাহলে এ 24 দিনে কাজটা কমপ্লিট করে মানে এ 24 দিনে কাজটার এক অংশ করে, আর বি 18 দিনে কাজটা কমপ্লিট করে মানে বি 18 দিনে কাজটার এক অংশ করবে। আমাকে কি বের করতে হবে, এ একদিনে কত অংশ করে আর বি একদিনে কত অংশ করে। তাহলে এ 24 দিনে যদি এক অংশ করে, তাহলে এ একদিনে কতটা করবে, 1/24 অংশ। আর বি 18 দিনে এক অংশ করে মানে বি একদিনে কতটা করবে, 1/18 অংশ। তাহলে এ একদিনে করছে 1/24, বি একদিনে করছে 1/18, তাহলে এ আর বি মিলে একদিনে কতটা করবে, 1/24 যোগ 1/18, তাই না, দুজন মিলে একসাথে করলে। আচ্ছা লসাগু করি, 24 আর 18 লসাগু করলে হয় 72, তাহলে 3 24 72 যোগ 4 18 72, তাহলে কত হলো 7/72। এ আর বি মিলে কতদিন কাজ করছে এখানে বলেছে, দেখো 4 দিন একত্রে কাজ করার পর এ চলে যায়, তাহলে দুজন মিলে একদিনে করে 7/72, তাহলে এ আর বি মিলে একদিনে যদি এতটা করে 4 দিনে কতটা করবে, 4 দিনে করবে কত 7/72 গুণ 4, তাই না, এত অংশ। আচ্ছা 4 দিয়ে 72 কে কাটলে হয় 18, তার মানে কত অংশ করলো, 7/18 অংশ দুজনে একত্রে করলো। তারপরের কি, এ চলে গেল, তার মানে বাকি যে কাজটা পড়ে থাকলো সেই কাজটা কে করছে, বি একা করছে। তাহলে বাকি কাজ কত, টোটালটা হচ্ছে এক অংশ, কাজ হচ্ছে দুজন মিলে করেছে 7/18, তাহলে বাকি কাজ কত, 1 - 7/18, 1 - 7/18 করলে কত, লসাগু হবে 18 আর উপরে হবে 18 - 7, মানে কত, 18 থেকে 7 বাদ দিলে 11, তার মানে বাকি কাজটা কত, 11/18 অংশ। এই 11/18 অংশ কাজ করতে বির কত দিন লাগবে, বি এক অংশ করে কত দিনে, 18 দিনে, তাহলে বি এক অংশ করে 18 দিনে, তাহলে 11/18 অংশ কত দিনে করবে, 11/18 ইন্টু 18 দিনে। আচ্ছা দেখো 18 18 কেটে যাচ্ছে, তাহলে কত দিনে করবে, 11 দিনে করবে, তাহলে বাকি কাজটা বি কত দিনে শেষ করবে, বাকি কাজটা বি 11 দিনে শেষ করবে, মানে অপশন পি হবে। আচ্ছা তারপরেরটা দেখো কি বলছে, বলছে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 ঘন্টায় ও 8 ঘন্টায় করতে পারে। আচ্ছা তো আমি আগের অঙ্কটাতেই করালাম, কি করব, আমার প্রথম কাজ হবে একদিনে কতটা করে, এখানে তো আর দিন এখানে ঘন্টা রয়েছে, তাহলে এ 6 ঘন্টায় কাজটা শেষ করে মানে এ 1 ঘন্টায় কতটা করে, 1/6 অংশ, হ্যাঁ এগুলো অংশ, আর বি 1 ঘন্টায় কতটা করে, 1/8 অংশ। তারপরে দেখি, এবার বলছে এই কাজটি প্রথমে শুরু করলো যদি তারা একদিন অন্তর কাজটি করতে থাকে, একদিন অন্তর কাজ করা মানে কি, মানে এ আজকে শুরু করলো, তো এ আজকের দিনটা করবে, আবার কালকে বি করবে, আবার পরশুদিন এ করবে, তারপরের দিন বি করবে, এইভাবে মানে একদিন এ করবে একদিন বি করবে, একদিন এ করবে একদিন বি করবে, এইভাবে। তাহলে প্রথম দিন কে করেছে, এ করেছে, দ্বিতীয় দিন কে করছে, বি করছে, তাহলে এ আর বি মিলে প্রথম দিন এ করেছে পরের দিন বি করেছে, তার মানে এটা 2 দিনে কতটা কাজ করছে, প্রথম দিন কাজ করেছে 1/6 প্লাস দ্বিতীয় দিন বি করেছে 1/8, তাহলে দুদিনে কতটা কাজ হবে, 1/6 যোগ 1/8, লসাগু করলে কত, 6 আর 8 লসাগু 24, মানে 4 6 24 যোগ 3 8 24, তাহলে কত হলো 7/24। তাহলে এটা এ আর বি মিলে দুদিনে কতটা করেছে, 7/24 অংশ। আচ্ছা তাহলে কাজটা তারা মোট কমপ্লিট করবে মানে কি, কাজটার এক অংশ করবে, তাহলে 2 দিনে যদি 7/24 করে, তাহলে এক অংশ করা মানে কি, এক অংশ করা মানে এখানে তলায় 24 আছে মানে উপরেও আমাকে 24 আনতে হবে। তা 7 গুণিতক করলে, 7কে কত দিয়ে গুণ করলে আমার 24 আসতে পারে, কিছু দিয়ে গুণ করলে 24 আসে না, তো আমার কাজ হবে কি 24 কাছাকাছি আনা। তা আমি যদি 7কে 3 দিয়ে গুণ করি তাহলে দেখো 21 আসে আর বাই 24 আসে, তার মানে এদের এ আর বি এর 2 দিনের কাজটা হচ্ছে 7/24, তা এটাকেও আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 6 দিনের কাজ হবে, এখানে 6 দিনের কাজ কত, 21/24। আমি কিন্তু এর বেশি আনতে পারবো না, কারণ উপরে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 28 আসে, তা 28/24 মানে কি এক অংশের থেকে বেশি হয়ে গেল, তা টোটাল কাজ তো এক অংশ, তার বেশি তো হবে না, তাহলে আমাকে এত আনতে হবে যেটা তার একদম কম হয়, মানে তার আর কি এক পেরিয়ে না যায় অথবা আবার বেশি কমেও না থাকে, মানে ওর কাছাকাছি থাকবে কিন্তু ইয়ে থাকবে, মানে ওই ভাগ দেওয়ার মতো অনেকটা। তাহলে 6 দিনে কতটা করে, 21/24, এখানে দেখো কাটাকুটি যায়, 3 দিয়ে করলে 7 হয়, এখানে করলে 8 হয়, মানে তারা 6 দিনে কত অংশ কাজ করে, 17 অংশ করে। তাহলে তারপরে বাকি থাকলো কত, আচ্ছা 6 দিনে কাজ করছে মানে কি প্রথম দিন এ তারপরের দিন বি, এরকম করে
কাজটা 6 নম্বর দিনে কে কাজ করছে, বি কাজ করছে, আবার 7 নম্বর দিন কাজটা একটু বাকি রয়েছে, টোটালটা তো কমপ্লিট হয়নি, তাহলে 7 নম্বর দিনের কাজটা কে করবে, এ করবে। তাহলে 7 নম্বর দিনের কাজ বাকি থাকলো কত, টোটাল কাজ 1 অংশ, ওরা দুজন মিলে করেছে 7/8 অংশ, তাহলে বাকি থাকলো কত, 1 মাইনাস 7/8 করলে কত হয় 1/8। তাহলে এই 1/8 অংশ কাজটা কে করবে, এ করবে। এবার এর 1 অংশ কাজ করে কত দিনে, এই 1 অংশ করে হচ্ছে 6 ঘন্টায়, দিনে না 6 ঘন্টায়, হ্যাঁ আমি দিনে বলে ফেলছি, এটা ঘন্টায়। তাহলে দেখো এ 6 ঘন্টায় করে 1 অংশ, মানে এ 1 অংশ করে 6 ঘন্টায়। তা একে কত অংশ করতে হবে, 1/8 অংশ কত ঘন্টায় করবে, 1/8 অংশ করবে 1/8 ইন্টু 6 ঘন্টায়, তাই না? 1 অংশ যদি 6 ঘন্টায় করে 1/8 অংশ কত ঘন্টায় করবে, 1/8 ইন্টু 6, কাটাকুটি যায়, তাহলে হয় 4 আর এখানে হয় 3, মানে এ কত ঘন্টায় করবে, 3-এর 4 ঘন্টায় করবে। আচ্ছা 3-এর 4 ঘন্টা, দেখো আমার উত্তরটা না মিনিটে আছে, তাহলে 3-এর 4 ঘন্টা মানে আমি কত মিনিট করতে পারি, ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, মানে 3-এর 4 ইন্টু 60, তাহলে 4×15 হয় 60, তাহলে কত হয় 3×15 45, এত মিনিট। এটা একটু ঘিজিবিজি হয়ে গেল, একটু কষ্ট করে বুঝে নিও, হ্যাঁ। তাহলে তার টোটাল কত মিনিট টাইম লাগবে, এরা এ আর বি দুজন মিলে করেছে 6 দিন, তারপরে আরো এই দ্যাট দিন বলছি 6 ঘন্টা, তারপরে আরো এ আর বি কত, এ একা কত ঘন্টা কত মিনিট কাজ করেছে, আরো 45 মিনিট কাজ করেছে, তাহলে টোটাল কাজটা হতে কতক্ষণ টাইম লাগবে, 6 ঘন্টা প্লাস 45 মিনিট, মানে 6 ঘন্টা 45 মিনিট। তারপরটা দেখো কি বলছে, বলছে কোন সপ্তাহের প্রথম 3 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তী 3 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 29.5 ডিগ্রি সেলসিয়াস। যদি ওই সপ্তাহের গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস হয় তবে শেষ দিনের তাপমাত্রা কত। আচ্ছা সপ্তাহ মানে কয় দিন, 7 দিন, তাহলে প্রথম 3 দিনের গড় তাপমাত্রা বলেছে 26 ডিগ্রি সেলসিয়াস, প্রথম 3 দিনের তাপমাত্রার সমষ্টি করি, তাহলে প্রথম 3 দিনের তাপমাত্রার সমষ্টি কি, 26 ইন্টু 3 মানে কত, 78 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আচ্ছা পরের 3 দিনের গড় তাপমাত্রা বলেছে 29.5, তাহলে পরের 3 দিনের তাপমাত্রার সমষ্টি কত, 29.5 ইন্টু 3 সমান সমান কত, 3×5 = 15, 5 হাতে 1, 3 × 7 = 28, 8 হাতে 2, 3 × 4 দিয়ে 8। তাহলে প্রথম 3 দিন আর পরের 3 দিন মানে কত দিন হলো, 6 দিন। তাহলে এই 6 দিনের তাপমাত্রার সমষ্টি কত, প্রথম 3 দিনে হচ্ছে 78, পরের 3 দিনে হচ্ছে 88.5, তাহলে কত হয় 0.5, 8 8 16, 6 হাতে 1, 8 9 9 7 16, মানে কত হলো 166.5 ডিগ্রি সেলসিয়াস হলো 6 দিনের। আবার কি বলেছে, ওই সপ্তাহের মানে 7 দিনের গড় তাপমাত্রা বলেছে 28, তাহলে 7 দিনের তাপমাত্রার সমষ্টি কত হবে, 28 গুণ 7 কত হয়, 7 8 56, 6 হাতে 5, 7 2 14 5 19। তাহলে দেখো 7 দিনের তাপমাত্রার সমষ্টি পেলাম 196 আর এখানে 6 দিনের পেলাম হচ্ছে 166.5, তাহলে একদিন বাকি থাকলো, শেষ দিনটা বাকি থাকলো, তাই না? তাহলে শেষ দিনের তাপমাত্রা কত হবে, 7 দিনের থেকে যদি আমি 6 দিনেরটা বাদ দিয়ে দিই তবে আমার শেষ দিনের থাকবে, তার মানে 7 দিনের হচ্ছে 196, তার থেকে 6 দিনেরটা বাদ দেবো, মানে 166.5টা বাদ দেবো, তাহলে কত পড়ে থাকে 5, মানে এখানে পয়েন্ট দিয়ে শূন্য যদি নিই তাহলে 5 হাতে 1, 6 রেখে 7 মানে 9, হাতে 1, 6 রেখে 7 মানে 2, মানে কত হচ্ছে 29.5 ডিগ্রি সেলসিয়াস, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে রুট ওভার 2 টু দি পাওয়ার n = 64। আচ্ছা দেখো এই রুট থাকা মানে কি, রুট থাকা মানে 2 টু দি পাওয়ার, এই যে পাওয়ার যত থাকে না তার নিচে 2 আসা, আর এখানে যদি কিউব থাকতো মানে কিউব রুট থাকতো তাহলে কত হতো n/3 হতো, যদি এখানে 4 থাকতো তাহলে কত হতো n/4 আসতো, তাহলে রুট থাকা মানে কি পাওয়ারের নিচে আসা, তাই না, 2 টু দি পাওয়ার n/2, সেটা সমান সমান কত 64। এখানে দেখো 2 টু দি পাওয়ার করেছে তো, 64 মানে আমি কি লিখতে পারি, দেখো 6টা 2 গুণ করলে না 64 হয়, তাহলে 64 জায়গায় আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি। তোমরা এরকম ভেঙে নিতে পারো, 64 কে 2 দিয়ে করলে 32, তারপর এরকম 2 দিয়ে করবা, দেখবা 6টা 2 বেরোবে, তাই না? তাই 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি, এখানেও 2 টু দি পাওয়ার আছে, এখানেও 2 টু দি পাওয়ার আছে। তো এরকম যখন হবে তখন আমি কি করতে পারি, পাওয়ার গুলোকে সমান করে দিই, ঠিক আছে? তাহলে n/2 সমান সমান আমি কি লিখবো 6, তাহলে n সমান সমান কত হবে 6 গুণ 2 মানে 12, তাহলে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 31, 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 33, সবার মধ্যে দেখো 2 টু দি পাওয়ার 30 আছে, তাহলে আমি কি করব 2 টু দি পাওয়ার 30 টাকে কমন নিয়ে নিই, তাহলে প্রথমটার থেকে 2 টু দি পাওয়ার 30 ছিল, 2 টু দি পাওয়ার 30ই কমন নিয়েছে মানে 1 পড়ে থাকবে, প্লাস 2 টু দি পাওয়ার 31 ছিল, 2 টু দি পাওয়ার 30 কমন নিয়েছে মানে 2 পড়ে থাকবে, প্লাস 2 টু দি পাওয়ার 32 ছিল, 2 টু দি পাওয়ার 30 মানে 2 স্কয়ার পড়ে থাকবে, 2 স্কয়ার মানে কত 4, প্লাস 2 টু দি পাওয়ার 33 ছিল, 2 টু দি পাওয়ার 30 কমন নিয়েছে তাহলে 2 কিউব পড়ে থাকবে, 2 কিউব মানে কত 8। আচ্ছা সমান সমান কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 30 ইনটু এগুলো যোগ করলে কত 1 আর 2 3, 3 4 7, 7 আর 8 15, তার মানে এটাকে গুণ এটাকে ইয়ে করলে বেরোয় কত 2 টু দি পাওয়ার 30 ইনটু 15, তাহলে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, 15 গুণ রয়েছে মানে 15 দ্বারা তো বিভাজ্য হবে, আর কিছু দিয়ে হোক না হোক, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার।
তারপরেরটা দেখো, এখানে একটা বড় সংখ্যা দিয়েছে, এটা কিছুই না কিন্তু, হ্যাঁ, এই যে 999.1 সাথে আমি কি লিখতে পারি, 999 যোগ 1 সাথে, এটা মানেই হচ্ছে 999.1 সাথে। এইভাবে প্রত্যেকটা আমি লিখতে পারি, মানে প্লাস 999 যোগ 2 প্লাস 999 যোগ 3 প্লাস 999 যোগ 4 এইভাবে যাবে। তাহলে দেখো 999 কতগুলো থাকবে, 1 2 3 4 5 6টা, মানে এখানে 6টা 999 যোগ হবে, মানে আমি কি লিখতে পারি 999 ইন্টু 6 যোগ তার সাথে কি করব 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 এগুলো সব যোগ করতে হবে। তাহলে কত হয়, 6 গুণ 999 করলে 6 9 4 4 হাতে 5, 6 9 4 5 59 9 হাতে 5, 6 9 4 5 59, এইটা হলো প্লাস এগুলো সবার লসাগু কত 7, তাহলে কত হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, তাহলে কত হচ্ছে 5 9 9 4 যোগ 1 আর 2 যোগ করলে 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 6 21, মানে কত হচ্ছে 21/7, কাটাকুটি করলে হয় 3, এর সাথে 3 যোগ করলে হয় 5 9 9 7, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো, দেখো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একদম সোজা অঙ্ক কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। কি বলেছে দেখো, a/2 = b/3 = c/5 হলে a + b + c কত। দেখো যখনই a খালি থাকবে এর তলায় 2, মানে এর সাথে কোনো থাকবে না, মানে 1 রয়েছে, ধরো 2a/3 বা 3b/3 এরকম কিছু থাকবে না, তাহলে আমি এর জায়গায় 2, b এর জায়গায় 3, c এর জায়গায় 5 বসাতে পারি। অথবা দেখো তুমি কিছু ধরে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। a = 2, b/3, a/2 = b/3 = c/5 k ধরে নাও, তোমরা ক্লাস 10 এই অঙ্কগুলো করেছো। তাহলে আমি কি লিখতে পারি, a/2 = k, মানে a = হবে 2k, b = হবে 3k, আর c = হবে 5k। এইভাবে করতে পারো, কারণ এইভাবে তোমাদের করা আছে। তাহলে a + b + c জায়গায় এদের মানটা বসিয়ে দিই, তাহলে কত হবে, এটা সমান সমান মানে 2k প্লাস 3k প্লাস 5k বাই c এর মান কত 5k, এগুলো যোগ করলে কত, 2 আর 3 5 আর 5 10k বাই 10 5k, তাহলে k কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে এর মান কত বেরোলো, সমান সমান 2, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, যে ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। দেখো এমনি যে লাভ বা যেগুলো আমরা করি সেগুলো সবকিছু হয় ক্রয় মূল্যের উপর, কিছু যদি অঙ্কে বলে না দেয় তাহলে লাভ টাভ গুলো সবকিছু কিসের উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্যের উপর 25% লাভ মানে কি, মানে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে লাভ হচ্ছে 25 টাকা। লাভ 25 টাকা মানে বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য হবে 125 টাকা। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, লাভ 25 টাকা, মানে কি বিক্রয় মূল্য 100 টাকার থেকে আরো 25 টাকা বেশি হবে, মানে 125। আর লাভ কত, লাভ সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে মানে 25 টাকাই হয়। আচ্ছা, এবার কি বের করতে বলেছি, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। আচ্ছা, বিক্রয় মূল্যের উপর যার উপরই বলুক শতকরা লাভ, মানে উপরে হবে লাভ ডিভাইডেড বাই নিচে হবে বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে বলেছে, মানে ডিভাইডেড বাই বিক্রয় মূল্য, মানে 125। যদি ক্রয় মূল্যের উপর লাভ বের করতে বলতো তাহলে উপরে হতো লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্যটা। সাধারণ অঙ্কে এটা এরকমই বলে, কিন্তু এখানটাতে স্পেশাল ভাবে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর লাভের হার মানে এইভাবে করতে হবে, মানে উপরে লাভ ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইনটু 100%, পার্সেন্টেজ জানতে হবে, ইনটু 100 করতে হবে। 25 কে 5 দিয়ে গুণ করলে 125 হয়, 5 আর 100 কে কাটলে হয় 20, তাহলে 20% হলো। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত পার্সেন্ট, 20% অপশনে। তো আজকের ক্লাসে তোমাদের এই 20টা প্রশ্ন আমি আলোচনা করলাম। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এর পরের ক্লাসগুলোতেও আমি এইভাবে তোমাদের করাতে থাকবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।